শোনা যাচ্ছে কিনা দেখো তো, স্টার্ট করবো তাহলে। হ্যাঁ ক্লিয়ার, কেউ তো জয়েন করেনি। দেখি তাহলে, একটু ওয়েট করে যাই, দেখি আরো কয়েকজন ওয়েট করুক, ওয়েট করে যাই তাহলে কিছুক্ষণ দেখি। ওকে, দেখো তাহলে মোটামুটি স্টার্ট করা যাক তাহলে। এবার ম্যাথস এন্ড রিজনিং পার্টটা আলোচনা করব। তোমাদের এই সেট গুলো কিন্তু আমি প্রত্যেকটাকে পাঠিয়ে দিচ্ছি, খেয়াল রাখবে প্রত্যেকটা সেট পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখানে জিকে পার্টটা ভালো করে রেডি করে নেবে, ম্যাথস আর রিজনিং পার্টটা হয়ে গেল। হ্যাঁ, এখানে এক্সপ্লানেশন সহ সব দেওয়া রয়েছে, কিন্তু যত ডিলে করবে মানে ক্যাজুয়ালি নিলে কোনো অসুবিধা নেই, ক্যাজুয়ালি হবে। চলো স্টার্ট করা যাক। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 31, কোয়েশ্চেন নাম্বার 31 রিজনিং এ চেষ্টা করো, দেখা যাক কি হয়। কি হলো না কিছু, রিলেশন তো আমি একটা দেখতে পাচ্ছি, বাকি দেখে না, যে 6 2 12, 3 6 18, 5 6 30, 6 2 2 18, 12 3 4 25 30, 8 হ্যাঁ 2 16। 3 18, কিন্তু একটা সময় 204 32, 5 8 40। 5, তাহলে এটার সাথে 5 দিয়ে গুণ হচ্ছে, 5 দিয়ে গুণ হচ্ছে, কিন্তু এখানে এই প্যাটার্নটা নেই। এখানে 27, 5 দিয়ে গুণ করা ডিজিট তো এখানে নেই। ভাবো এবার। তাহলে ওই লজিকে আমি কিন্তু এই ট্রিটা কমপ্লিট করতে পারলাম না। আর কোনো চিন্তা ভাবনা করো। আরেকটা আছে, এরকম ভাবে ভাবা যেতে পারে না যে স্যার এদের কমন ফ্যাক্টর বা এদের এইচসিএফ গসাগু হচ্ছে 6, এদের গসাগু হলো দেখো, বা এইচসিএফ হলো 8, তার মানে এদের গসাগু হলেই হতো। হ্যাঁ তাহলে এদের 9 হবে তাহলে। তাহলে এদের গসাগু বা এইচসিএফ যদি করি তাহলে আনসার হয়ে গেল 9। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 32 কি বলছে ব্যাপারটা, এখানে ডট ডট দুটো ডট দেওয়া আছে, আমি খুব একটা জুম করতে পারছি না। আর এরকম লেখা রয়েছে, এরকম অ্যাকচুয়ালি 2/5 3/10 এইরকম। মানে এটা আমরা অ্যানালজি বা অ্যানালজি চ্যাপ্টারে পড়েছি এরকম, যে 5/26 এর সাথে তাহলে এই অপশন গুলোর মধ্যে কোনটা সিমিলার বা সিমেট্রি হবে। একবার ভেবে দেখো। ওপরে তো একটা প্যাটার্ন আমি দেখতে পাচ্ছি স্যার, প্রথমে 2 আছে, তারপর 3 আছে, তাহলে 5, এটা 2 6 হওয়া 3 উচিত, 5 তাহলে এই তাহলে 7 অপশনটা হবে। বলো, শুনতে পেলাম না একবার বলো। 2 3 5 তারপর 7 হবে না, ওয়ার্ড নাম্বার 2 3 5 7, ওই প্রাইম নাম্বার হ্যাঁ, তো। তাহলে 5 7, তাহলে প্রথমে দু রকম চিন্তা হতে পারে স্যার, 2 এর পরে 3 আছে, তাহলে 5 এর পর 6 হতে পারে। হলো এই একটা পটে। প্রাইম আদারওয়াইজ নাম্বার এরকম হতে ভাবে হবে। যে অড নাম্বার আমরা যখন সিমিলারিটি করেছিলাম না, প্রথমে আমাদের প্রাইম নাম্বারের প্রেফারেন্স ছিল, প্রাইম নাম্বারকে প্রেফারেন্স দেবো, তাহলে 2 আর 3 5 7 দুটোই আমার অপশন আছে স্যার, 6 আছে 7। তার মানে নিচের লজিকটা আমার দরকার, যে এটার সাথে এটা কিভাবে রিলেটেড, তাহলে দেখা যাক। এক তো দেখতে পাচ্ছি স্যার ডাবল, তাহলে ডাবল যদি করি তাহলে 52, 52 অপশনে নেই, তাহলে আর কোন লজিক আছে। এবার দেখি এখানে 2 থাকলে স্যার এখানে 2 এর স্কোয়ার প্লাস 1 দেখতে পাচ্ছি, এখানে 3 থাকলে স্যার দেখতে পাচ্ছি 3 এর স্কোয়ার প্লাস 1 নিচে রয়েছে, তাহলে উপরে 5, তাহলে নিচে 5 স্কোয়ার প্লাস 1 রয়েছে, তাই না? প্যাটার্নটা এবার ক্লিয়ার হয়ে গেল। উপরে 2 হ্যাঁ মানে তাহলে ওটাই, লব, তাহলে 7 এর স্কোয়ার প্লাস 1, 7 তে 49 আর 1 এ 50। তাহলে উপরে 2 মানে লবে 2, তাহলে হরে 2 এর স্কোয়ার প্লাস 1, 3 তাহলে এটা 3 এর স্কোয়ার প্লাস 1, এটা 5 তাহলে 5 এর স্কোয়ার প্লাস 1। তাহলে আমার স্কোয়ার প্লাস 1 কোন টার্মসটা রয়েছে, এক যদি স্যার আমি যদি বি অপশন চুজ করতাম 6 এর স্কোয়ার প্লাস 1, তাহলে বি অপশনটা যদি চুজ করতাম তাহলে 6 এর স্কোয়ার প্লাস 1 মানে 37 হতো, তাহলে আমার 37 এই অপশনটা হবে না, বাদ হয়েছে। এবার আমি 7 সি অপশনটিতে যদি তাকাই, তাহলে দেখতে পাচ্ছি 7 এর স্কোয়ার প্লাস 1 নিচে রয়েছে। আচ্ছা, হয়ে গেল আমার। এবার কোয়েশ্চেন নাম্বার 33 বলছে এই টাইপের অঙ্কগুলো
আলাদা করে চ্যাপ্টার করে পড়ানোর দরকার পড়ে না অ্যাকচুয়ালি। তাই এখানেই দেখো হয়ে যাবে, নিচের শব্দগুলি ইংরেজি ডিকশনারি অনুযায়ী সাজাও। মানে আমরা যে ডিকশনারিতে আগে ডিকশনারি ইউজ করতাম এই অ্যান্ড্রয়েড ফোন আসার আগে, তখন আমরা কি করতাম, অ্যালফাবেটিক্যালি কে প্রথমে আসছে দেখতাম। তো স্যার দেখছি পি পি পি, তিনটাতেই পি আছে। আর স্যার পরেরটা অপশন এ দেখি আনসার হবে সেকেন্ডটা। স্যার, পি হ্যাঁ, আর ই এবার পি সেকেন্ডে। সবটাতেই আছে। হুম। ফিফথে একটাতে ও আছে, একটা ই আছে, তাহলে ইটা প্রথমে আসবে স্যার সবগুলো। তাহলে অপশন এ তে 2 নম্বরটা আছে, তাহলে প্রথমে 2 নম্বরটাই হবে, অপশন এ আনসার হবে। ওকে, অপশন এ প্রথমে 2 না? তাহলে আমি এখানে দেখো বাকি ভালো করে একবার তাড়াহুড়ো করো না, আরামসে যেহেতু দেখো। স্যার প্রথমটা ঠিক আছে, হ্যাঁ, দ্বিতীয়টা ও এর ঠিক আগে আছে, যেহেতু ই তৃতীয়টা আছে, ঠিক। আর আছে, পরেরটাতে ই আছে, চতুর্থ সবগুলোতে পি আছে, লাস্টে ওই পঞ্চম ঘরটাতে সবগুলোতে ও আছে, আর খালি 2 নম্বর ঘরটাতে ই আছে। তাহলে ইটা আগে আছে ও এর আগে, তাহলে ইটা হবে। ওই জন্য 2 নম্বর ঘরটা একমাত্র অপশন এতেই প্রথমে 2 দিয়ে শুরু আছে। হ্যাঁ, তাহলে এ ই আই ও ইউ দেখো সবগুলোতে, থার্ডে ই হ্যাঁ, সবগুলোই আছে, চতুর্থতে সবগুলোই 4 আছে। ই সবগুলো কিন্তু আছে, পঞ্চমটাতে তারপরেরটাই ও, তারপরে ই, হ্যাঁ, তারপরে ও, তারপরে ও, তার মানে 2 নম্বরেরটা প্রথমে হবে। প্রথমে হবে। তাহলে এ অপশন হচ্ছে, তাহলে এ অপশন এতে 2 নম্বরটাই প্রথমে আছে। তাহলে অপশন এটাই আমার, এই অপশন দেখে করলে আমার ডাইরেক্ট এটা অপশন চলে যাবে। এবার ডাইরেক্ট তারপরেরটায় কোয়েশ্চেন নাম্বার 34, যদি জেড 30 সে করো। এবার আগে দেখে নাও জোডের ভ্যালু দেওয়া রয়েছে। আমরা আমরা যদি কোডিং এ দেখি, কোড হচ্ছে জেড এর কোড 26 হয়, তাহলে নিট 39 কেমন করে হলো দেখে নি। এন মানে আমরা জানি স্যার 14, ই মানে 5, টি মানে 20, পাই, আর আর টি এগুলো হচ্ছে 20। তার মানে এগুলোকে যোগ করলে আমার 39ই আসছে। তাহলে 39 যদি দেখি, তার মানে স্যার এখানে ডিজিট গুলোর সাম করা আছে। তাহলে এন ইউ টি মানে এটা 14, 14, 21, 21 20, আর 20, মানে হচ্ছে 4 আর এদের 1 যোগ ফল হবে। 5, 55 আনসার। তাহলে এখানে আনসার হয়ে যাবে সবগুলো অ্যাড করলে 55। আচ্ছা, আমি একটু দেখে নিই এবার 37টা দেখো। 37 এই টাইপের অঙ্কে গ্রুপিং করতে হয়। গ্রুপিং করে সিমিলারিটি দেখতে হয় যে কোনো একটা প্যাটার্ন আসছে কিনা। তাহলে কোনো একটা প্যাটার্ন আসছে কিনা দেখো। এই টাইপের অঙ্কগুলো একটু করার, বাদ বাকি রিজনিং এগুলো আলাদা করে তোমাদের সময় দেওয়ার দরকার পড়ছে না দেখছি। ওকে স্যার, টোটাল কতগুলো আছে একবার দেখে নাও তো। টোটাল কতগুলো রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, স্যার চারটে চারটে করে স্লট করুন। তাহলে চারটে চারটে করে যদি স্লট করি তবুও দেখা যাক, কারণ 16টি রয়েছে, তো তো প্রথমে চারটে করে স্লট করি। 16 16 16 এইরকম কিছু প্যাটার্ন পাচ্ছ দেখো, প্রথমেরটার সাথে এটা, এটার এটা একটা পাচ্ছি, কিন্তু আমি এটার ওই সাথে এটার আছে বলে সিসিবিবি, হ্যাঁ সিসিবিবি। সিসিবিবি তো ভুল, সিসিবিবি। তার মানে আমি এটা যদি সিসিবিবি বসিয়ে দেখি, তার মানে দেখো লাস্টে বি থাকছে। তার লাস্টে বি থাকছে, এইরকম অপশন গুলো দেখলে সবগুলোতেই আছে, শুধু ডি অপশন বাদ হয়ে গেল। শুধু ডি অপশনটা আমার বাদ হলো, বাকিগুলো স্যার এখনো ক্লিয়ার হয়নি। আচ্ছা, সিসিবিবি সি। আচ্ছা, এবার একটু দেখো সেকেন্ড লাস্ট ডিজিট বা সেকেন্ড লাস্ট ডিজিটে আমি সি বসিয়েছি। সেকেন্ড লাস্ট ডিজিটে সি আছে কোথায়? আমার বি অপশনে। লাস্টেরটা আমার বি, লাস্টে বি বসিয়েছি, সেকেন্ড লাস্ট ডিজিট সি আছে। এবার বাকিগুলো মিশিয়ে মুছে দিয়ে এবার আমি চেক করে নিই যে এ বি বসালে কি প্যাটার্নটা হচ্ছে। দেখো, তাহলে আমি এখানে যদি এ বসাই, এখানে যদি বি বসাই, তাহলে কি দাঁড়ালো? তাহলে প্রথমেরটা আর চতুর্থটা সেম, ডাবল সি ডাবল সি ডাবল বি। আর দ্বিতীয়টিতে বি এ, না, এস ডাবল এ ডাবল সি। আর এটা হলো ডাবল এ ডাবল সি, ডাবল এ আর ডাবল পরেরটায় ডাবল সি ডাবল বি ডাবল সি। ডাবল জি। না, ডাবল বি ডাবল এ, ডাবল বি ডাবল এ, এই প্যাটার্ন ডাবল বি ডাবল এ, ডাবল বি ডাবল এ, ও এই হ্যাঁ স্যার, প্যাটার্ন রিমিলে। ডাবল সি ডাবল বি ডাবল এ ডাবল সি ডাবল বি ডাবল এ ডাবল সি ডাবল বি, হ্যাঁ, এরকম হচ্ছে। হ্যাঁ এইটা অ্যাকচুয়ালি বেস্ট প্যাটার্ন ওটাই হচ্ছে যে দুটো দুটো করে হচ্ছে। দেখো, ডাবল সি আমি চারটে হ্যাঁ করে স্যার, ধরলাম, সি, হ্যাঁ ডাবল সি ডাবল বি ডাবল এ ডাবল সি ডাবল বি ডাবল এ ডাবল সি ডাবল বি, এই হলো আমার বেস্ট প্যাটার্ন। তার মানে এটা চারটে দিয়েছিল না, দুটো দিয়েছিল, তবু চারটে দিয়ে করতে গিয়েও মোটামুটি ধরে ফেলা গেল। চারটে দিয়ে করতে গিয়েও মোটামুটি ধরে ফেলা গেল।
যাই হোক, তাহলে চলে আসি আমার এখানে অপশন, তাহলে আমাদের অপশন বি হলো। এবার চলে যাই কোয়েশ্চেন নম্বর 38। এটা কোন চ্যাপ্টারে দেখো তো, বুঝতে পারছো কিনা? এটা তো সিলোজিজমের। সিলোরিজম। সিলোরিজম দুই ভাবে শিখিয়ে আনা হয়েছে, ভেন ডায়াগ্রাম 50 দিয়ে ইউজ 100 করতে আর পারো। একটা হচ্ছে আপনার ওই ভেন ডায়াগ্রাম দিয়ে। হ্যাঁ, তাহলে করে দাও, ভেন ডায়াগ্রাম দিয়ে করে দাও, তাড়াতাড়ি হবে। সমস্ত শিক্ষক ডাক্তার। আচ্ছা, দ্বিতীয় অপশনটা যে হবে না, এটা ক্লিয়ার কিনা দেখো, কারণ দেখো স্যার সমস্ত ডাক্তার বলেছে। ও আচ্ছা আচ্ছা, করো করো করো, আগে করেন, যে আমি ভেন ডায়াগ্রাম দিয়ে করে ফেলো। অল টিচার্স আর ডক্টরস, তাহলে অল টিচার্স ডক্টর হয়ে গেল। অল টিচার্স ডক্টর। এবার অল ডক্টরস আর ইঞ্জিনিয়ার হয়ে গেল। তারপরে অল ইঞ্জিনিয়ার্স আর স্টুডেন্ট, পেয়ে গেলাম সবগুলো লিস্ট। বলো তাহলে এবার কিছু ছাত্র হলো, ও বাবা, প্রথম প্রশ্নটা না ডেটা মুছে গিয়েছে অ্যাকচুয়ালি। ঠিক আছে না, কিছু ছাত্র হলো, আচ্ছা নিজের মতো করে আমি সিদ্ধান্ত, কিছু ছাত্র, দ্বিতীয় তৃতীয় চতুর্থ গুলো বার করি, প্রথমেরটা তো ডেটা বাদিয়ে দিলাম, তারপরটা দেখো তো পারো কিনা। 2 নম্বরের সিদ্ধান্ত, সমস্ত ডাক্তার ছাত্র। না স্যার। নো, এই তো ডাক্তার স্টুডেন্টের মধ্যেই আছে তো, ও সরি, সমস্ত হ্যাঁ স্যার, ডাক্তার হ্যাঁ স্যার, তো সমস্ত স্টুডেন্টের ডাক্তার। মধ্যেই তো আছে। ব্যাপারটাও সমস্ত ঠিক আছে, ডাক্তার, কিছু ইঞ্জিনিয়ার। কিছু ইঞ্জিনিয়ার টিচার্স, এটাও ঠিক আছে। তারপরেরটা সমস্ত তিনটাই ডাক্তার ঠিক হলো আছে, শিক্ষক। ডাক্তার আর টিচার তারপরেরটা ঠিকই আছে এটা। ব্যাপারটাও ঠিক। আবার ভালো করে, সমস্ত ডাক্তার শিক্ষক, ডাক্তার সমস্ত টিচারের মধ্যে আছে? এই এত তাড়াহুড়ো করলে হবে? সমস্ত ও ডাক্তার না, টিচারের মধ্যে আছে কি? ডাক্তারের নেই নেই সমস্ত নেই। এরিয়া টিচারের মধ্যে তো নেই, সমস্ত টিচার না না ডাক্তার না। হতে পারতো। হ্যাঁ, তো এটা ভালো ভুল করে হবে। আরেকবার প্রথম থেকে আবার চেক করে নাও, ঠিকঠাক বোঝা গেল কিনা। সমস্ত ডাক্তার ছাত্র, সমস্ত ডাক্তারের সমস্ত এরিয়া স্টুডেন্টের মধ্যে পুরো রয়েছে। স্টুডেন্টের মধ্যে আছে। কিছু ইঞ্জিনিয়ার শিক্ষক, ইঞ্জিনিয়ারের কিছু পার্ট টিচারের মধ্যেই আছে, কারণ আমি যখন এই সবুজ পার্টটা গোল করছি তখন এই পার্টটা ইঞ্জিনিয়ারের মধ্যে ঢুকছে, তাহলে কিছু ইঞ্জিনিয়ারের মধ্যে আছে। সমস্ত ডাক্তার শিক্ষক, ডাক্তারের সমস্ত এরিয়া, ডাক্তারের সমস্ত এরিয়া টিচারের মধ্যে নেই, তাহলে এই পোর্শনটা আমার ভুল হয়ে গেল। ওকে, প্রথমটা বোঝা গেল না, নাহলে আমরা অপশনে চলে যেতাম। অপশনটা করা যাবে না, কারণ হচ্ছে প্রথমটা সেন্টেন্সে কি আছে বোঝা গেল না। আচ্ছা, এবার চলে যাই কোয়েশ্চেন নাম্বার 39। করো সিটিং অ্যারেঞ্জমেন্টে, একটি গোলাকার টেবিলে বসে আছে, করো এটা সময় দিয়ে করো, খাতায় লেখো, তারপরে আমি বলছি। এখানে টোটাল আমি ধরো 6 জন বললাম, তার মধ্যে এ বি সি ডি এফ গোলাকার টেবিলে বসে আছে, সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে। তাহলে কেন্দ্রের দিকে মুখ করে থাকলে আমরা এটা শিখেছি যে স্যার কোনো একজন ব্যক্তির হাতের ডান দিকটাই রাইট হবে আর লেফট সাইডটাই হাতের লেফট হবে। তাহলে নিচের ডেটাগুলো দেয়া রয়েছে এ এন্ড, দেখো প্রথমে 1 নম্বর ডেটাতে কি লেখা রয়েছে, যে এ সি এর বাম দিকে বসে, তার মানে এ সি এর বাম দিকে বসে, তার মানে এখানে এ বসিয়ে দিলে সি বাম দিকে হয়ে গেল। তারপরে ডি এফ এর পাশে নয় কিন্তু বি এর বিপরীতে বসে আছে, এটা এখন ইনফরমেশন কাজে লাগাবো না। ই জি এর ডান পাশে বসে রয়েছে, ই জি এর ডান দিকে আছে, ঠিক আছে, এখনো বসাতে পারলাম না। এবার পরেরটা ইনফরমেশন আমি বসাবো। এবার দেখো 4 নম্বর ইনফরমেশনটি, এফ এফ এর পাশে নয়। এফ এফ কোথায় বসবে না এটা ক্লিয়ার, যে এখানে স্যার এফ বসবে না, এটা ইনফরমেশন পেলাম। জি সি এর পাশে নয়, তাহলে জি এখানে বসবে না, তার মানে জি আর এফ এর পাশে এই জায়গায় আমার ডেটা থাকলো যে জি আর এফ এই বাকি তিনটের মধ্যে কোথাও একটা বসতে পারে। আচ্ছা, প্রথমে কি বলা হচ্ছে যে ডি এফ এর পাশে নয় কিন্তু ডি বি এর পাশে আছে, ডি এফ এর পাশে নেই। তাহলে আমি যদি ডি এখানে বসাই, আমার অপোজিট দিকে কাউকে বসাতে হবে কিন্তু। দেখো, ডি এফ এর পাশে নয় কিন্তু, তাহলে আমার তো জানা আছে স্যার এইখানে এফ বসতে পারে, নইলে এইখানে বসতে পারে, নইলে এখানে বসতে পারে।
তাহলে আমি কোনো জায়গায় যদি এখানে ডি কে বসাই তাহলে ডি বসানো এখানে যাবে না যদি এফ থাকে। আমি বরং এক কাজ করি, এখানে ডি বসিয়ে দিই। এখানে যদি ডি বসাই তাহলে এখানে এফ, এখানে কি হয়, ডি পাশের মানে বি এর অপোজিটে, সরি সরি সরি, এখানে বি এর অপোজিটে ডি, বি এর অপোজিটে বসবে, হলো। এখানেও বসাতে পারি, এখানেও বসাতে পারি, কিন্তু এফ পাশে হবে না। তার মানে এখানে আমি যদি ডি বসাই তাহলে এখানে এফ বসবে না। তার মানে এফ এখানে যদি বসাই তাহলে দেখা যাক কি হয়। বিপরীতে বসে আছে। এবার ই, ই জি এর ডান পাশে বসে আছে। তাহলে এবার ব্যাপারটা বলো তো, যে ই জি এর যদি ডান পাশে বসে থাকে কোথায় দেবই, তাহলে এইখানে আমি দিতে পারবো না। এখানে যদি আমি ই দিই, অলরেডি জি এখানে বসে আছে, এইখানে আমি ই দিতে পারবো না। তাহলে আমার একমাত্র জায়গা হচ্ছে যে স্যার এইখানে আমি যদি ই দিই বা এখানে যদি আমি জি বসাই তাহলে এই দিকে আমার ই আসবে। এবার এখানে আমার বসালে আবার বি আর এফ এর ডি এর মধ্যে রিলেশন কি আছে, একে অপরের উল্টো, অনেক ব্যাপার। ঠিক করে এটা একটু আরেকবার মুছে দিই, ইনফরমেশন গুলো ঠিক করে লেখা যায়। স্যার যেখানে ডি ধরেছিলেন ওখানে ডি রাখার সম্ভাবনা নেই। হ্যাঁ, তাহলে ডি আমি কোন জায়গায় ধরবো, ডি যদি আমি এখানে বসাই তাহলে এখানে আমার বসিয়ে দেখলাম যে এখানে তাহলে বি হবে স্যার, এখানে বি বসালাম। এবার ই আর জি এর ডান পাশে বসবে, তাহলে এখানে জি বসালাম, ই ডান পাশে হয়ে গেল। এখানে প্রবলেম বুঝতে পারছো, যে স্যার এফ তাহলে কোথায় বসাবো, যেখানে এফ বসাবো এখানে আমার ডি এর পাশে বসবে না এফ, ঠিক না, এর পাশে কিন্তু বসানো যাবে না। তাহলে আমার ডি এর লোকেশন এই জায়গায় কিন্তু বসানো গেল না। আর কোন জায়গা থাকলো, ডি বসালে এখানে ডি যদি না বসাই এখানে বি বসাতে পারলাম না। তাহলে আমি এক কাজ করি স্যার, এখানে বি বসাই এখানে ডি বসাই, তাহলে তো বিপরীত হয়ে গেল। এবার তো সব প্রবলেম শেষ শেষ। হ্যাঁ এবার বাকিগুলো আমার এখানে ই যা জি ছিল ব্যাস হয়ে গেল, বসিয়ে দিই এখানে, এখানে জি ই, এখানে এফ যেখানে বসাতে পারি, ডি এর পাশে না বসলেই হলো, এফ এখানে হয়ে গেল। আর কে থাকলো, এ বি সি ডি ই এফ, এফ জি এইচ ই এফ জি। আচ্ছা আমি কি বেশি নিয়ে ফেলেছি গো, 4 3 7 ছিল না, তাহলে একটা ফাঁকা 7 জন থাকবে। ব্যক্তি, 7 জন। 7 জন কাজ হয়ে গেছে, কাজ একবার মিলিয়ে দেখে হ্যাঁ। নাও যে কোনো সমস্যা হলো কিনা। এ সি এর বাম পাশে বসে আছে, ঠিক আছে। হুম। ডি এফ এর পাশে নয়, বি এর অপোজিটে আছে, তাহলে বি এখানে দিয়ে দিলাম, অপোজিটে হয়ে গেল। ই জি এর ডান পাশে আছে, ই দেখিনি, ই জি এর ডান পাশে আছে, ই ডান পাশে আছে, ই জি এর ডান দিকে, এই দিকটা রাইট বলেছি, তাহলে এটা ঠিকই রয়েছে। এফ এবং এ পাশাপাশি নেই, তাহলে কমপ্লিট হয়ে গেল। জি এবং সি পাশাপাশি নেই, জি এবং সিও পাশাপাশি নেই, খতম। উপরের শর্তগুলি কোনটি সত্য দেখো, কোন অপশনটি সত্য এবার জানতে চাইছি। সি বি এর ডান পাশে আছে, তাই আছে। ডি এর ডান পাশে আছে, হ্যাঁ স্যার, ডান পাশে আছে ওটা, মানে হচ্ছে এটা ই সত্য। ডি। কোনটি সত্য নয় জানতে চেয়েছে, তাহলে এটা এখনো উত্তর বেরোয়নি। এবার ই ডি এর বিপরীতে আছে, ই ডি এর তো বিপরীত হলো না। না হয়নি। আচ্ছা দেখিনি, এফ, ও কোনটি সত্য হবে বলেছে, কোনটি সত্য, তাহলে ওটাই উত্তর, এটা বাদ দিয়ে দিলাম। এফ এবং জি, এফ জি এর বাম পাশে আছে, এটাও ভুল। না, ডান পাশে, এটা ভুল। ডি সি এক্সাক্ট এর পাশে বাম নয়, পাশে। পাশে মানে বিসাইড, পাশে মানে বিসাইড হতে হবে। তারপর হুম। তারপর ডি নিবার্স সি বললে এর বেটার হতো, ইংরেজি তো, বাংলা থাকলে, বাংলা থেকে ইংরেজি থাকলে বেস্ট হতো। তারপর ডি সি এর বাম পাশে আছে,
ডি সি এর বাম পাশে আছে, ডি সি এর ডান দিকে আছে এক্সাক্ট। তাহলে আমার প্রথমটাই আমার উত্তর ঠিক হলো, নিচে কোনটি সত্য হবে, সি বি এর ডান দিকে আছে, রাইটে আছে, তাহলে এই আমার আনসার হলো এটা। তারপরে শূন্য স্থানে কি হবে, 40 নম্বর প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 40, করো দেখি সিরিজটা। স্যার ক্যামেরাটা অনেক ঘুরে গেছে না আপনার, একটু দেখুন তো। না, আমার এখানে ঠিক আছে, ঠিক ওখানে আছে। টাচ হয়ে গিয়েছে, তাহলে তাহলে মোবাইলে দেখো তোমার। ও হ্যাঁ স্যার, এবার ঠিক আছে, হ্যাঁ আমার মোবাইল টাচ হয়ে গেছিল। করো শুরু দেখি, করো এটা। স্যার এটা অপশন ডি আনসার হবে স্যার, ওই প্রথমে 1 যোগ হবে, তারপরে 2 যোগ, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, 6 যোগ। মানে 17 সঙ্গে 1 যোগ করলে 18, 18 সঙ্গে আপনার 18 সঙ্গে 2 যোগ করলে 22। ও না, হচ্ছে না এরকম ভাবে। 17 সঙ্গে আচ্ছা, দেখা যাক, গ্যাপ বি দেখো, বি গ্যাপ অপশন দেখো বি তো। উত্তর হবে স্যার, এটা বি, অপশন বি আনসার। ও, দুটো অপশন আছে না, তাহলে আমি বি অপশন টেস্ট করে করলে দেখে নাও, এমনি তো তো আচ্ছা, মনে বোঝা যাচ্ছে, এটা আমার একের 17 গ্যাপ সঙ্গে 1 দেখলাম। যোগ 18, 18 সঙ্গে 2 যোগ এই- করলে 20, 20 সঙ্গে 3 যোগ করলে হচ্ছে 23, 23 এর সঙ্গে 4 যোগ করলে 27, 27 এর সঙ্গে 5 যোগ করলে হচ্ছে আপনার 32, আর 32 এর সঙ্গে 6 যোগ করলে 38। ওকে ওকে, তাহলে এখানে প্রথমেরটা আমি একের গ্যাপ দেখলাম, তারপরটা স্যার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 4-এর গ্যাপ, তারপর একটা 5-এর গ্যাপ, তার মানে একটা সিরিজ আমি পাচ্ছি যে স্যার এটা 4-এর গ্যাপ, এটা 5-এর গ্যাপ, পরেরটা যদি 6-এর গ্যাপ হয়, 6-এর গ্যাপ হলে 38, তাহলে আমার 38 একটা পেয়ে গেলাম, তার মানে বি অপশনে রয়েছে। আদারওয়াইজ আর একবার চেক করে না যে 17 থেকে স্যার 18 একের গ্যাপ, তারপরেরটা আমি তাহলে 2-এর গ্যাপ যদি করি তাহলে 20, তারপরেরটা 3-এর গ্যাপ করলে 23, তারপরটা 4-এর গ্যাপ করলে 27, তারপরটা 5-এর গ্যাপ করলে 32, তারপরটা 6-এর গ্যাপ করলে 38, তাহলে আমার 20, 38 অপশন বি হবে এই প্রশ্নের উত্তর। হয়ে গেল ম্যাথস পার্টটা, রিজনিং পার্টটা। এবার ম্যাথসের এই পার্টটা দেখি, করো দেখি 42, তারপরে 41, 41 এটা করছি। হচ্ছে না স্যার এটা। হচ্ছে না কেন? এ টাইপের অঙ্কগুলো অনেক করানো হয়েছে, সিম্পলিফিকেশনের সময় এইটাকে কিভাবে ভাঙতে হয়। দেখো আমি কয়েকটা এক্সাম্পল বলে তারপরে অঙ্কটায় যাচ্ছি। ধরো কোনো একটা নম্বর 99.3 আছে সাপোজ, তখন এটাকে কি করতে হয়, 99 যেটা আছে দুই ভাগে ভাগ করতে পারি, প্লাস করে কেউ লিখতে চাইলে প্লাস করে লিখতে পারে, আর মাইনাস করে যদি এই ডেটাটাকে কেউ লেখে তাহলে লিখতে হয় 100 মাইনাস, এই দুটোর গ্যাপ ওপরে
নিচে 7। দেখো জিনিসটা ভালো করে বুঝে নাও, যে একই জিনিস প্লাস দিয়ে লিখলে এভাবে লিখতে পারি, মাইনাস দিয়ে এখানে লিখতে পারি। আরেকটা এক্সাম্পল বলি, ধরো 7×3=8। কেউ যদি প্লাস ফর্মে লিখে, তাহলে প্লাস ফর্মে লিখতে গেলে 7+3/8 লিখতে পারে। আর মাইনাস ফর্মে লিখতে গেলে 7-এর জায়গায় 1 বেশি বিয়োগ চিহ্ন দিয়ে এই দুটো ডিফারেন্স ওপরে, মানে 3 আর 8-এর 5 বাই ডিফারেন্স কত? 5। 5/8। মনে পড়েছে? হ্যাঁ হ্যাঁ, এটা তো হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল আমার যে কোনো জিনিসকে ব্রেক করা। এবার 42 নম্বরের প্রশ্নটিতে একবার যদি খেয়াল করো, দেখো প্রথমে এই 1/5টাকে কিছু করছি না, এইটুকু পার্টটাকে ভাঙো তো। 99টাকে লিখতে পারবো কিভাবে বলো? বলো, এখানে 99কে 1000 ভাঙলে লিখলাম, মাইনাস 1000 মাইনাস 1 এই দুটো 1 বাই ডিফারেন্স হচ্ছে 1 495, ডিভাইড 1 বাই 495। 495। ব্র্যাকেটের বাইরে আমার 99, যেটা প্রশ্নে ছিল 99, ওই 99 বসিয়ে দিলাম। এবার যেই আমি এটার সাথে এটা মাল্টিপ্লাই করব, তাহলে কি হবে? 9900 বা 1000 মাইনাস এটার সাথেও গুণ হবে, এটা গুণ হয়ে গেলে কত হবে? -1/5। ঠিক আছে, এটার সাথেও গুণ হবে, এটার সাথেও গুণ হবে, দুটোর সাথেই গুণ করলাম। এবার আমার সামনে 1/5 প্লাস ছিল, +1/5, ওই কেটে যাবে, +1/5 এর সাথে এই পার্টটা আমার কেটে গেল। কেটে তাহলে গেল, তাহলে পড়ে অপশন সি রইল আনসার হবে। 99, অপশন সি আনসার। ভুলে গেলে হবে? এবার কোয়েশ্চেন নাম্বার 41 ট্রাই করো। 41, কোয়েশ্চেন নাম্বার 41 ট্রাই করো। খেয়াল করবে এইখানে কিন্তু ডিভাইড আছে, মনে হচ্ছে যা দেখে এটা ডিভাইড ফিল হচ্ছে, যে 3/2 নিচে যেটা 3-এর জায়গাটায় 3/2। আচ্ছা, আবার তো প্রশ্নতে এরর। এটা মাল্টিপ্লাই করো তো, এখানে মাল্টিপ্লাই। আমি প্রশ্নটি বলি, প্রথমটা তো ঠিকই আছে, দ্বিতীয়টি আছে 3/5/6 ইন্টু 3/2 ডিভাইড 1/1/4। ডিভাইড যেহেতু আছে তাহলে উপরে উল্টে যাবে, তাই না? 1/4 হ্যাঁ স্যার। ডিভাইড আছে, তাহলে উপরে উঠে যাবেন, মানে 4/5 হয়ে গেল। এই পার্টটা আমি যখন লিখেই ফেলেছি, করেই ফেলি। দেখো কিছু কিছু কেটে যাচ্ছে, এটা গুণ চিহ্ন দিয়ে দিলাম, গুণ চিহ্ন দিয়ে দিলে উপর উল্টে গেল। তাহলে 5 এবার 5 দেখো, কেটে গেল। এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, মনে ডান দিকে রইলো মাত্র 3। এবার বাম দিকের পার্টটা বিভিন্ন ভাবে করা যায়। কেউ বললো স্যার ছোট ডেটা আছে, আমি কোনো ঝামেলা করবো না, নর্মাল মেথডে করবো। আদারওয়াইজ আমি এই পার্টটাকে এরকম বললাম যে স্যার এটা উপরে আছে 2 × 1/1 + 1/1 - 1/2, এইরকম ফর্মে আছে। আর এই পার্টের আমরা শিখে ফেলেছি, এটা শর্ট ট্রিক্স আগেও শিখেছি কিভাবে করতে হয়, যেটা লাস্টে রয়েছে সেটাকে লিখতে হয়। কি লিখবো বলতো? 1 2। 1 এটা 2। হলো টোটাল কটা স্টেপের ম্যাথস? দুটো স্টেপের, এখানে একটা এখানে দুটো একটা। এর আগের মানে ক্লাসগুলোর দুটো। মধ্যেও ছিল কিন্তু এই পার্টটা, এই ক্লাস আগের কয়েকটা ক্লাস দেখে গেলেই পাবে, দেখবে। তো দুটো স্টেপের অঙ্ক, তাহলে আমাকে দুটো দাগ দিয়ে দিতে বলেছিলাম, এরকম দুখানা দাগ দিয়ে দাও। দাগ দিয়ে প্রথম স্টেপে মাইনাস আছে, তাহলে এটার থেকে এটা মাইনাস করো, পেছনটা থেকে 1 হবে। সামনেরটা মাইনাস করো, তো 1 পাবো। 1, তারপরে তারপরটা স্টেপে কি 3 আছে? হবে, প্লাস আছে, প্লাস আছে। তারপরটা কিন্তু তাহলে প্লাস 1 আছে, আর 2 প্লাস +3। আর এই 3। দুটো যেটা লাস্টে দুটো রইলো, সেটাকে আমি 1/3 লিখবো। 1/3। ঠিক আছে, তাহলে আমার এই যে টোটাল ব্র্যাকেটের ভেতরে যে ডেটা, এইটার ভ্যালু আমার 1/3 ছিল, সামনে 2 আর ইন্টু 1/3, মানে 2/3। আর ডান দিকে ক্যালকুলেশন করে আমরা নিচে 2 আগেই দাও বার নাকি? করে রেখেছি, 3 গুণ করে রেখেছি। এই যে 3 বেরিয়েছিল এই ডেটাটা, 3, এই পার্টটা, এটা কেটে নিলাম, আনসার আমার 2 হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 44 পড়ো, মুছে দিয়ে একটু ক্লিয়ার করে দিই।
প্রশ্নটা কি বোঝাচ্ছে দেখো, বলতে চাইছে এ কোনো একটা সম্পত্তি 3/5 মালিক, বি কোনো একটি সম্পত্তির, এটা লিখেছে 0.25 মানে 1/4 অংশের মালিক, আর সি বাকিটা। তাহলে এই ক্ষেত্রে আমরা এক অংশ ধরেও করতে পারি, আদারওয়াইজ নিচের যে ডেটাগুলো রয়েছে হরে, ওই হরগুলো লসাগু করে নিলাম, যে ধরলাম পুরো সম্পত্তির ভ্যালু হচ্ছে 20 ইউনিট, এলসিএম করলাম কার কার 3 and 5 এর, সরি 3 and 5 বলছি, 5 and 4 এর এলসিএম করে নিলাম, এলসিএম হলো 20। তো এর 3/5 অংশ এর সম্পত্তি, তাহলে এর সম্পত্তি কত, 20 ইন্টু 3/5, তার মানে 12। বি এর সম্পত্তি কত, 20 তাহলে কত 1/4, তার মানে 5। সি এর তাহলে বেশি, 20 সি মধ্যে, এর বেশি আনসার, অপশন এ হবে আনসার এটা। হ্যাঁ তাহলে এর দেখলাম আমি 12, বি দেখলাম 5, তাহলে বাকিটা কার হবে, সি এর। 20 থেকে তাহলে আমি বাকি দুটো বিয়োগ করে দিই, 12 + 5, তাহলে পড়ে রইলো 3। তো প্রশ্নে জানতে চেয়েছে কার অংশ বেশি, তাহলে অংশ কার বেশি, সব থেকে বেশি এর আনসার বেশি। ও আর কমটা হয়েছিল না, এর বেশি, আর সি এরটা সব থেকে কম। কোয়েশ্চেন নাম্বার 48 ট্রাই করো দেখি। কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন, বাকিরা কি ব্যাপার, শুনতে পাচ্ছ না? সাউন্ড আসছে না তো তোমার, মাইক তো অন করলে দেখলাম। হ্যালো, আওয়াজ আসছে না? হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ বলো এবার। হ্যাঁ, ওই স্যার 44 নম্বরটাই করছিলাম, ওটাই দেখছিলাম। ওকে ওকে, হুম হুম। ঠিক আছে, করো এবার 48 একটা ট্রাই করো। ফর্টি এইটে প্রশ্নতে বলছে স্কোয়ারের ভ্যালু দেয়া রয়েছে, তার মানে 102 এর স্কোয়ার ইকুয়াল টু, প্রশ্নে দেয়া রয়েছে কত, 10404, 10404। তার মানে উল্টো ভাবে বলতে গেলে যে স্যার এটাকে আমি যদি রুট করি, রুট আন্ডার 10404 যদি করি, তাহলে আমি 102 পাবো। রুটের ভেতরে ডেসিমাল স্যার যদি অপশন থাকে, সি আনসার এটা স্যার, অপশন সি হ্যাঁ 11.322। কারেক্ট। এবার একটা জিনিস খেয়াল করো, যে স্কোয়ার থাকলে এক ঘর পর যদি স্কোয়ার থাকে, ধরো কোনো একটি নাম্বার আমি 10.2 তার স্কোয়ার করেছি, তাহলে স্কোয়ার করলে এটা আমার 2 ঘর ডান দিকে সরে যাবে, ডেসিমালটা লেফট সাইডে সরে যাবে, লেফট সাইডে, ডান না বাম দিকে। তার মানে এইটার ভ্যালু এইদিকে 1 থাকলে স্কোয়ার করলে বাম দিকে 1 ঘর সরবে। ঠিক উল্টো ভাবে যদি আমার এখানে 104.04 থাকে আর রুট করি, তাহলে এইটার ভ্যালু আমার জানা আছে, রুট করলে 102 হয়, কিন্তু দশমিকটি কোথায় বসবে সেটাই হচ্ছে পয়েন্ট। তাহলে 2 ঘরের জন্য 1 ঘর। খেয়াল করো, স্কোয়ার করলে ডাবল, রুট করলে হাফ। তাহলে এখানে দেখো এইটা প্রথমে, এবার আমি প্রশ্নে চলে যাই। এখানে আমার 104.04 আছে, তাহলে বর্গমূল করলে আমি পাবো 100.2। এবার পরেরটি দেখো, একের পর ডেসিমালের পর 4 ঘর আছে, ডেসিমালের পর 4 ঘর আছে, তাহলে বর্গমূল করলে আমার 2 ঘর পর ডেসিমাল আছে, মানে 102 তো 2 ঘর লিখবোই। পর, হ্যাঁ 2 ঘর পর মানে পেছন দিক থেকে 2 ঘর, 1.02। হ্যাঁ হ্যাঁ। এবার এটা দেখো, এখানেও আমার বর্গমূল করলে 102 হবে, কিন্তু ডেসিমাল কোথায় শিফট হবে, এখানে আমার 6 ঘর পর ডেসিমাল আছে, তাহলে হাফ, হাফ করলে আমার মানে কত, 3 ঘর। 3 ঘর পর ডেসিমালটা যাবে, তার মানে 0.102। তাহলে এবার আমি প্রশ্নটি বুঝলাম, এবার লিখি, এবার লিখে আমি অ্যাড করব। তাহলে ডেসিমালের দিক দিয়ে দেখলাম, প্রথমেরটা হলো 10.2, দ্বিতীয়টি হলো 1.02, তারপরেরটি হলো আমার 0.102। এবার এই দুটো অ্যাড করলাম, তাহলে আমার এটা হলো 2, এটা 2, এটা 3, এটা 1, এটা 1, 11.322, 11.322, মানে অপশন সি হলো প্রশ্নের। 49, এখানে না প্রশ্নের কোয়ালিটি সবটাই স্ট্যান্ডার্ড,
মোস্ট অফ দেম স্ট্যান্ডার্ড। এখানে দেখো এই প্রশ্ন কতবার যে রিপিট হয়েছে 49, এই সংখ্যার সঙ্গে কত সময় যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই যে 49 এরটা বেশ স্যার রিপিটেড অখণ্ড প্রশ্ন। মানে? অখণ্ড মানে ফ্র্যাকশন হবে না, পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার। ও আচ্ছা 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 আচ্ছা। তাহলে দেখো প্রথমটি রয়েছে আমার 9547, আর একটি হচ্ছে 9545। কত এই দুটো গুণের সঙ্গে কত যোগ করলে, দেখো এই সংখ্যাটির মধ্যে গ্যাপ কত, 2 এর গ্যাপ। 2 কে হাফ করলে স্যার এক এক গ্যাপ করার চেষ্টা করি, কিরকম ভাবে করা যায় বলো তো দেখি। একবার যোগ করে করব, আর একবার বিয়োগ করে করব। তো লেখা হলো, ব্যাপারটা ঠিক লেখা হলো কিনা দেখো তো। 6 + 1, হ্যাঁ ঠিকই আছে। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা, হ্যাঁ তাহলে a প্লাস বি স্কয়ার ইন্টু a মাইনাস মাইনাস বি এর ফর্মুলা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 9546 এর স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তার মানে কি দাঁড়ালো ব্যাপারটা, যে স্যার এইটার ভ্যালু এইটার সাথে সমান। কোনো কারণে যদি আমি এইটুকু পার্টের সঙ্গে 1 অ্যাড করে দিই, তাহলে পূর্ণবর্গ হয়ে যাবে না, দেখো তো। অ্যাড করলে এটা এটা কেটে যাবে, তাহলে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা থাকবে। ইয়েস, হ্যাঁ স্যার। এটাই আমার কাজ। হুম 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 আমি আর একটা এক্সাম্পল বলি, ধরো এটা আমার স্যার 9540 আছে, আর একটা আছে 9543 আছে। 36 বলো তো কত যোগ করবো। আমি এখান থেকে ডাইরেক্ট শর্টে চলে যাব। এটা 38 দিয়ে প্লাস, না 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 প্লাস হ্যাঁ, এই তো তাহলে করছি। আমার খেয়াল করো যে এটাকে স্যার 38, হ্যাঁ 9538, 38 +2 - 2। 38 প্লাস 2, আর এটা হচ্ছে 9538 মাইনাস 2। a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়ে গেল। এবার স্কোয়ার করে দিই, তাহলে 9538 তার স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার। তাহলে কোনো কারণে এইটাকে ভ্যানিশ করতে গেলে কত যোগ করতে হবে, 2 এর স্কোয়ার। তার মানে 4 অ্যাড করলেই আমার পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। আচ্ছা ক্লিয়ার? এবার বুঝতে পারলাম। হ্যাঁ তার মানে এবার খেয়াল করো যে স্যার এই অঙ্কগুলো আমি তাহলে ডাইরেক্ট করতে পারতাম না, ডাইরেক্ট করতে পারবো। এটা তো আমরা ডিটেলস শিখলাম যে এখানে এই দুটো সংখ্যার গ্যাপ যেটা আছে, গ্যাপ কত আছে এই দুটো সংখ্যা, 4। তার স্কোয়ার করতে হবে। মানে যেটা পেলাম 4, যে গ্যাপ ডিফারেন্স ডিভাইডেড বাই 2, তার স্কোয়ার হবে আনসার। ডিফারেন্স ডিভাইডেড বাই 2 তার স্কোয়ার হবে আনসার। আচ্ছা ডিফারেন্স ডিভাইডেড বাই 2 তার স্কোয়ার হবে আনসার। ধরো আমি আরো একটি প্রশ্ন বলি, ধরো কোথাও আমার আছে 356 ইন্টু 350, এইটাকে পূর্ণবর্গ হওয়ার জন্য কি করব, এটা 9 হবে। কত অ্যাড করতে হবে, 9 যোগ করো। 9 অ্যাড 9 করতে 9। হবে। হ্যাঁ, এই নয় দুটো হবে এটা। ডিফারেন্স তার স্কোয়ার। আদারওয়াইজ ব্যাপারটা বুঝে নাও যে স্যার এটাকে আমি এক কাজ করলাম 353 প্লাস 3, এটাকে লিখতে পারি 353 মাইনাস 3। তার মানে আমার 353 এর স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার। তাহলে আমি দেখছি যে স্যার এইখানে মাইনাস 3 স্কোয়ার আছে, প্লাস 3 স্কোয়ার অ্যাড করলেই পূর্ণবর্গ হয়ে যাবে। এটা এটা কেটে যাবে, তখন 3 স্কোয়ার অ্যাড করা মানে কত, 9 অ্যাড করা। এটা ডিটেলস মেথড হলো। তাহলে আমরা কি করব, ডিফারেন্স, ডিফারেন্স মানে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 6, 6 কে 2 দিয়ে ভাগ করে তার স্কোয়ার করো। এগুলো কিন্তু ফেভারিট অঙ্ক, এগুলো অঙ্ক প্রচুর দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গলের অঙ্ক এগুলোর মধ্যে। এই জন্য না প্র্যাকটিস সেটটা তোমাদের করাচ্ছি, এগুলো দেখো প্রায় 1-150টা সেট প্র্যাকটিস সেট আমি করিয়ে ফেলবো। তোমাদের প্রশ্ন রিপিট হবেই হবে, এমনি কমন দেয়া যাবে না, কিন্তু কনসেপ্ট রিপিট হয়ে যাবে। হ্যাঁ স্যার, ম্যাথসে তো কনসেপ্ট রিপিট হবে, ওটা অসুবিধা না। হ্যাঁ স্যার। কোয়েশ্চেন নাম্বার দেখো তো 50টা পারো কিনা। স্যার 21% অ্যান্সার হবে এটা। এগুলো 10 ডেটা দেখে সাথে plus সাথে মনে 10 রাখবে। plus 10 into 10 by 100. সাকসেসিভে হ্যাঁ 10 প্লাস 10 21 প্লাস হলে 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 100, তার মানে 20 21%। + 1 হচ্ছে। হুম তাহলে আমরা রেশিও দিয়েও করেছি। আর এটা ইফেক্টিভ রেট এবার তো স্যার হবে 2 into 10, আর ওদিকে হচ্ছে আপনার 10 এর স্কোয়ার। ইফেক্টিভ রেট হ্যাঁ 10%। হ্যাঁ, অত ফর্মুলা মুখস্থ, একই ব্যাপার ওটা। চলে আসি এবার 51, 51 এর অঙ্কটা দেখো। অঙ্কগুলো তো শেখার আছে, রিজনিংটা বড্ড ইজি, অঙ্কগুলো শেখার আছে।
এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যার যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এবার আমরা একটা জিনিস মনে করাই, বলতো কোনো একটি পূর্ণবর্গ সংখ্যার লাস্ট ডিজিট কি কি হতে পারে না? স্কোয়ার 7 হতে নম্বরের পারে না। লাস্ট ডিজিট, হ্যাঁ 2 হতে পারে না, 3 হতে পারে না, 7 হতে পারে না, 8 হতে পারে না। ঠিক আছে, কোনো একটা স্কোয়ার নাম্বারের লাস্ট ডিজিট। এবার আমার 6598 একটি সংখ্যা রয়েছে। প্রথম অপশনটা আমি যদি চুজ করি যে স্যার এর সঙ্গে 124 যোগ করলে আমার লাস্ট ডিজিট 2 হয়ে যাবে, তাই আমার স্কোয়ার হবে না, তাহলে প্রথম অপশন বাদ হয়ে গেল। দ্বিতীয়টা তো হচ্ছে এবার ডি অপশন চেক করবো, স্যার ডি অপশনটা দেই, বাকিগুলোতে আমার হতে পারে, বাকিগুলোতে হতে পারে, ডি অপশন চেক করি। 112, দেখো তো জিরো জিরো লাস্ট ডিজিট শূন্য 0, হচ্ছে 0 না। তো হতেই পারে স্যার। আরেকটা যদি আমি হ্যাঁ ডিজিট ধরি তাহলে এখানে 1, তাই না? 9 যোগ করো সিম্পল, 8 2 10, 9 1 10 1 11, হাতে থাকে 1, 5 1 6 1 7, আর এদিকে আমার হলো 7। এবার আমরা এটা পড়েছি যে স্যার যে কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষে যদি 0 থাকে সেটা তখন ইভেন ফর্মে থাকবে, হয় 2টো, নইলে 4টে, নইলে 6টা, নইলে 8টা। যেমন ধরো এক্সাম্পল বলি, 100তে কটা আছে? 2টো, এটা একটি পূর্ণবর্গ দুটো। সংখ্যা। তেমনি এই হুম। যদি 10,000 লিখি তাহলে আমার 4টে হবে, কিন্তু 1000 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, 3টে হবে না। তাহলে আমার অপশন ডি বাদ হয়ে গেল রেস থেকে, অপশন এ বাদ হয়ে গেল অপশন। এবার আমরা লাস্ট 2 ডিজিটেরও কনসেপ্ট কিন্তু জানি, লাস্ট 2 ডিজিটও আমরা জানি। এবার আমরা দেখি লাস্ট 2 ডিজিট দিয়ে হয় কিনা, নইলে আমরা কি করব যে স্যার এটাও শিখেছি যে যে দেখি করি করে দেখো যে দেখো এবার বি অপশন নেই, 9598, যখনই আমি এটার সাথে বি অপশন মানে 116 যোগ করব তাহলে দেখো তো কি হয়। 8 6 14 4, হাতে থাকলো 1, 9 1 10, 10 11, লাস্ট 2 ডিজিট 14 কোন পূর্ণবর্গ সংখ্যার শেষে হতে পারে? হতে পারে। না, কিন্তু হচ্ছে না। খেয়াল করো ব্যাপারটা যে স্যার হলে হতে 114। পারে কি না পারে চেক করি। যে আমরা জানি যে যদি কোনো একটি পূর্ণবর্গ সংখ্যা জোড় হয়, পূর্ণবর্গ সংখ্যা জোড় হতে গেলে সেটা 4 দিয়ে ভাগ যেতে হবে। কোনো একটি পূর্ণবর্গ সংখ্যা যদি জোড় ইভেন হয় তাহলে ইভেন হতে গেলে আমরা জানি যে সেই ইভেন নাম্বারটা 4 দিয়ে ডিভিজিবল হতে হয়। তো আমি জাস্ট লাস্ট দুটো ডিজিট দিয়েই বুঝে গেলাম যে এটা আমার 4 দিয়ে ডিভিজিবল নয়। আমি কথাটি বুঝে গেল আচ্ছা। না, তো আমি বলছি দেখো, ধরো একটা পূর্ণবর্গ সংখ্যা 144, 144 এটা তো জোড় পূর্ণবর্গ সংখ্যা। দেখো লাস্ট 2 ডিজিট 4 দিয়ে ভাগ যাবে। কে বললো স্যার 196, এটাও একটু সংখ্যা, কিন্তু ইভেন মানে জোড়, তাহলে এটাও দেখো 4 দিয়ে ভাগ যাবে। কেউ বলবে স্যার 225 তো পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এটা তো ইভেন পূর্ণবর্গ সংখ্যা নয়। আমরা ক্যারেক্টারিস্টিক কোনটা কাজে লাগাচ্ছি? ইভেন পূর্ণবর্গ সংখ্যা। জোড়গুলো শুধু। হুম। হ্যাঁ, জোড় গুলো পূর্ণ সংখ্যা মানে যাদের লাস্টে 2 4 6 8 এরকম থাকবে, সেটা যদি পূর্ণ সংখ্যা হতে হয় তাহলে ডেফিনেটলি সেটা 4 দিয়ে ডিভিজিবল হতে হবে। তাহলে আমি দেখলাম আমার পুরোটা যোগ করার দরকার পড়লো না, লাস্ট 2 ডিজিট দেখেই আমি বলে দিলাম এটাও হবে না, এটা তো হয়েছিল না, তাহলে আমার পড়ে রইলো 126। চেক করে দেখে নাও। কি বলে স্যার আমি 126 যোগ করে চেক করে দেখি, 6598 126 অ্যাড করো, 8 6 14 4, হাতে থাকবে 1, 9 24 3 আসছে। 12 2, 24। এটা হতে পারে, হতে পারে কনফার্ম, কারণ বাকিগুলো হলো না যেহেতু, তাই জন্য এটা কনফার্ম করলাম। স্যার লাস্ট 2 ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে কি হবেই? এরকম ব্যাপার নেই, তখনও আমরা কি করব, ডিজিটাল সাম ইউজ করব। যে যে কোনো পূর্ণবর্গ সংখ্যার ডিজিটাল সাম কি কি হতে পারে পারে না মনে পড়ে? 144 এর ক্ষেত্রে কি হয়? 9। তারপর 256 এর ক্ষেত্রে কি হলো? আমরা একটা লিস্ট বানিয়েছিলাম যে ডিজিটাল সাম কি কি হতে পারে না, আর কি কি হতে পারে? 1479 এগুলো হতে পারে। দেখবে একটু খাতায় লেখা রয়েছে, আছে না? হ্যাঁ স্যার এগুলো বলেছিলেন। হ্যাঁ, ডিজিটাল সাম গুলো যোগ করলে এগুলো বলেছিলেন। 1479 হবে। যেমন ধরো 16 হুম একটি পূর্ণবর্গ সংখ্যা, ডিজিট গুলো যোগ করলে 7। হুম ঠিক আছে? তারপর ধরো হুম। বলো ধরো যে 44 এটি কি পূর্ণবর্গ সংখ্যা? বলে, স্যার এটা তো 4 নো। দিয়ে ভাগ যাচ্ছে, 4 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে এটা ডিজিটাল সাম চেক করবো যে স্যার 8 হলো। আর আমি জানি পূর্ণবর্গ সংখ্যার ডিজিটাল সাম এই আর হবে না। 1479 এর মধ্যেই হতে হবে। আর হবে না। তাহলে আরেকটা জিরো ধরতে পারো যে স্যার 9 কে তো আমরা জিরো ধরতে পারি, 9 কে জিরো ধরলে মানে 9 কে স্যার অপশনে জিরো যদি কোনোটি নয় থাকতো তাহলে আমাকে গোটাটা করে ওই ডিজিটাল সাম করে দেখতে হতো।
হ্যাঁ, এবার যে দিয়ে আমাকে কোনোটাই ডিজিটাল নয় সাম হবে না। করতে হতো, হুম। ডিজিটাল সাম চেক করতে হতো, মানে কমপ্লিকেটেড সিচুয়েশন এলে চলে যাই সংখ্যাটি পূর্ণ, এই যে 52 কি করতে হবে বলতো? এই সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ রাশি হবে? কি করতে হয়? এদের ফ্যাক্টর করতে হয়। 112কে উৎপাদকে বিশ্লেষণ করে। 2 দিয়ে করি, 5 2 10 56, আবার 2 দিয়ে করি 28, আবার 2 দিয়ে করি 14, আবার 2 দিয়ে করি 7। তাহলে আমি কি কি পেলাম? না 7 7 দিয়ে পেলাম গুণ তো। করতে তাহলে হবে এক, স্যার, তাহলে 7 দিয়ে করলেই তাহলে হয়ে এক, যাবে। 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 এর স্কোয়ার তাহলে 7 দিয়ে গুণ 7 এর স্কোয়ার হয়ে যাবে। তাহলে এই দুটো গুণ করলে 2 এর স্কোয়ার, পরে দুটো গুণ করলে আবার 2 এর স্কোয়ার, তাহলে এগুলো পূর্ণবর্গই হুম, হচ্ছে। কিন্তু 7 দেখো হুম, আমার অড পেয়ারে থেকে গেল, মানে এর কোনো স্কোয়ার ফর্ম পেলাম না। তাহলে আমাকে হুম। আরেকটা 7 যদি আমি মাল্টিপ্লাই করতাম, তাহলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। তাহলে আমার আনসার হবে 7। গেল, চলে যাই। এইটা অঙ্ক আমি একটা সেটে করিয়েছিলাম। কোন একজন ব্যক্তি 10টা কলা 11 টাকায়, 11টা কলা 10 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এটা আমি আর করাচ্ছি না, তোমরা চেক করে দেখবে পুরনো। আচ্ছা, 54 পরপর দুটি সংখ্যার মৌলিক সংখ্যার লসাগু কত হবে? ও- ওদের গুণফল হতে হবে। তাদের গুণফল হবে। ধরো একটা সংখ্যা 3 নিলাম, আর একটা 5 নিলাম, এদের মধ্যে কি পরপর হয়ে গেল প্রাইম নাম্বার, তাহলে এদের লসাগু করলে কত হয়? 3 5 15, মানে গুণ করতে হয়। আর গসাগু বললে এদের গ্যাপ, গ্যাপ বা তার ফ্যাক্টর। গসাগু মানে এখানে একই হবে। 3 আর 5 যদি বলতো গসাগু কত স্যার? 2, 2 তো হবে না, 2 এর ফ্যাক্টর হচ্ছে 1, তখন 1 হয়ে যেত। মৌলিক সংখ্যা যেহেতু, তাই 1। আচ্ছা, 53টা কি করবো দেখো তো, আমাকে বললে আমি করিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার, মনে একদম পড়ছে? ওই ডিভিশন হয়ে স্যার যাবে। 11/10, আর এদিকে হচ্ছে স্যার আপনার হচ্ছে 10/11 দিয়ে রেশিও করলেই বেরিয়ে যাবে এটা। হুম 10/11 একটার দাম ওইভাবে করে বেরিয়ে যাবে এটা। একটার দাম ঠিক, বার তাহলে করবো, করে তো রেশিও করলে আনসার বেরিয়ে গেল। ওটা বড় হয়ে যাবে, একটা দাম করে করলে একটু বড় হয়ে যাবে। যাই হোক, আর করানো আছে দেখে নেবে। দেখো, কোয়েশ্চেন নাম্বার 58, যদি 4% সুদের হারে একটি নির্দিষ্ট সময়ে আসল এবং সুদের হার অনুপাত এত হয়, তাকে ঠিক কত সময়ে বিনিয়োগ করা হয়েছিল? কোয়েশ্চেনে আবার কি বলছে দেখো, কোনো একটি টাকা আমি ইনভেস্ট করবো, টাইমটা বলা নেই, 4% ইন্টারেস্ট দেওয়া রয়েছে। তাহলে 4% ইন্টারেস্ট দিলে মানে স্যার 100 টাকা রাখলে আমার 104 হয়ে যাবে 1 বছরে। তারপরে আমি যদি 2 বছর রাখি, তাহলে 100 টাকা রাখলে আমার 2 বছরে 8%, মানে 108 হয়ে যাবে। এইরকম বলতে চাইছে যে কত সময়ে সুদ এবং আসলের রেশিও, আসল এবং সুদ মানে 100 ইন্টারেস্ট, ইন্টারেস্ট এটা আমি অ্যামাউন্ট লিখে ফেলেছি। তাহলে 1 বছর রাখলে 100 টাকা রাখলে 4 টাকা পাবো, 2 বছর রাখলে 100 টাকায় আমার 8 টাকা পাবো, 3 বছর রাখলে 3 4 12 পাবো, এই ব্যাপার, তাই না? তাহলে আমি দেখলাম যে স্যার রেটের সঙ্গে টাইমটা মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে আর রাখা হচ্ছে। তাহলে বছর হলে 100 টাকায় আমার ইন্টারেস্ট কত হবে? 4 আর এই রেশিওটি প্রশ্নে কত দেওয়া আছে? 5:2। সিম্পল। দেখো তো ব্যাপারটা বোঝা গেল? এক এক বছরে 4, টি বছর বা এক্স বছর বা এম বছর ধরো, আমি 10 বছর বা 5 বছর যাই দেখি, কি এক্স ধরলাম, আর তাহলে স্যার ফোর বলছি ওটা পার্সেন্ট T ইকুয়াল টু 100 ইন্টু SI ডিভাইড বাই P ইন্টু R করলে হবে না এভাবে? বড় হবে, কি দরকার আছে আমাদের ঝামেলা? ও ঠিক আছে ওকে। তার মানে আমি বুঝতে পারিনি, আমি প্রশ্নটা আবার বলছি দেখো, 4% যদি 1 বছর রাখি, তাহলে ক টাকা সুদ পাবো বলো তো 100 টাকায়? মানে 104 টাকা 100 টাকায় পাচ্ছি। কত? হ্যাঁ, ইন্টারেস্ট বলছি আমি, তাহলে 4 টাকা ইন্টারেস্ট পাবো। 4 টাকা পাচ্ছি, হ্যাঁ। 2 বছর রাখলে 4 2 8 পাবো। 8 টাকা পাবো। হুম, হুম, 3 বছর রাখলে 4 × 3 পাবো, 100 টাকায় বলছি, হুম। 100 টাকা ফিক্সড আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 4 বছর রাখলে 4 × 4 পাবো। 4 ইন্টু তো 4 এক্স বছর রাখলে 4 × x পাবো, এটা ইন্টারেস্ট দেখতে পাবো। হবে। হ্যাঁ হুম। আর 100 টাকা আমার প্রিন্সিপাল। এই দুটোর রেশিও প্রশ্নে 5:2 দেওয়া রয়েছে, ও যে হ্যাঁ আসল বুঝেছি এবং স্যার। সুদের অনুপাত 5:2। তাহলে এটাই 5, এটা আমার 2। বার করে নাও সিম্পল, কাটাকুটি করে, বা বলতে পারো স্যার এটাকে 20 দিয়ে গুণ করলে এটা হচ্ছে, তাহলে এটাও 20 দিয়ে গুণ করবো, তাহলেই হয়ে যাবে।
তোমরা আগে করো। হুম, হুম, হুম। তাহলে 100, এটা এই দুটো রেশিওর সাথে সমান। তাহলে 100/4x ইকুয়ালস টু 5/2। এক্স এর ভ্যালু বার করো। 5 দিয়ে কাটলাম, 5 20 100। 20 4 দিয়ে কাটলাম, 4 5 20। তাহলে এক্স এর ভ্যালু 5 10। হবে স্যার ওটা উপরে 4 5 20 4 লিখলে। ও হো 5 মানে 10, ওভারঅল 10। 10 বছর হবে তাহলে। 10 বছর। 10 বছর। প্রশ্ন এবার পরেরটা দেখ, 59। এগুলো রিপিট হতে 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 মাথায় আসবে, যারা একটু সিরিয়াসলি নেবে, বাদ বাকি যারা ক্যাজুয়াল থাকবে ক্যাজুয়াল থাকবে, অসুবিধা নেই। ডিজেল এবং জলের মিশ্রণে 80% ওয়াটার আছে, তার মানে একটা মিক্সচার, ওর মধ্যে ওয়াটার আছে 80%। 80% ওয়াটার আছে, 20% ডিজেল আছে। আচ্ছা, M1 নাম দিলাম, এর মধ্যে জলের পরিমাণ হচ্ছে 80%। এবার বলছে যে 60 লিটার ওই মিশ্রণে কত ডিজেল মেশালে মিশ্রণে জলের পরিমাণ, বলতো জলের পরিমাণ কি চেঞ্জ হচ্ছে? প্রথমে 80% ছিল, জল আছে, জলই থাকবে। হ্যাঁ, চেঞ্জ তো হলো 80% থেকে 75%। না ওইটা না, আমি জলের পরিমাণ বলছি, পার্সেন্টেজ বলছি না। প্রথমে ডেটেল জলের মধ্যে 80% জল আছে, ও 60 না না, লিটার ওটা তো চেঞ্জ মিশ্রণে হচ্ছে না। হ্যাঁ, তাহলে আমার ডেটল মেশানোর কথা বলা হলো, তো জল তো মেশাইনি। না। তার মানে আগে যা ছিল এক্স্যাক্টলি এখনো জলের পরিমাণ ভলিউম সেম আছে। হ্যাঁ। তাহলে আগে যদি আমার জলের ভলিউম M1 × 80 হয়, আর এখন তাহলে আমার M2, মানে আমার বলছি এখনকার আমি M2 নাম দিলাম মিক্সারটার, তার মধ্যে 75% আছে ওয়াটার। তো আগেকার হুম। 80%ও যা, এখন আর 75%ও তাই, জলের পরিমাণ সেম, আগের ওয়াটার এখনের ওয়াটার হুম, সেম। হুম, তার মানে M1:M2 আমরা এখান থেকে পেয়ে গেলাম M1 অনুপাত M2 ইকুয়ালস টু, রেশিও করে দাও, 5 দিয়ে কাটবে, 5 15 75, 5 16 80। তাহলে স্যার দেখলাম হুম। যে প্রথমে মিক্সারের ভলিউম যদি 15 ইউনিট হয়, তাহলে পরেরটার ভলিউম হচ্ছে আমার 16 ইউনিট, মানে 1 ইউনিট অ্যাড করা হয়ে গেছে। মিক্সচারটা, একই মিক্সচারে আমার 1 ইউনিট এক্সট্রা অ্যাড করে ফেলেছি। প্রশ্ন দেখো কি বলছে, যে M1 ইজিক্যাল টু আমি 15 ইউনিট পেয়েছি। প্রশ্নে M1টা দেওয়া আছে 60 লিটারের মিক্সচারে কতটা ডেটল মেশাবো। তাহলে M1 মানে হচ্ছে কত, 15 ইউনিট। 15 ইউনিট মানে আমার কত, 60 লিটার। 1 ইউনিট মানে কত, 4 লিটার। তাহলে আনসার আমার 4 লিটার হয়ে গেল। ব্যাপারটা বোঝো ভালো করে, যদি কোনো অসুবিধা থাকলে জিজ্ঞেস করো। ক্লিয়ার স্যার। বুঝতে পেরে গেছি এটা। হ্যাঁ, পয়েন্টটা অ্যাকচুয়ালি কি, যে স্যার প্রথমে ভলিউম ছিল আমার 15 ইউনিট, পরে ভলিউম হয়ে গেল আমার 16 ইউনিট। তাহলে 1 ইউনিট বাড়লো। 1 ইউনিট কেন বাড়লো, ডিজেল যোগ করেছি বলে, বা ডেটল অ্যাড করেছি বলে। তাহলে ওই 1 ইউনিট অ্যাড যেটা করেছি ওইটারই ভলিউম জানতে চেয়েছে। তো 15 মানে অরিজিনাল, 15 মানে 60, তাহলে 1 ইউনিট মানে 4, তাহলে আনসার হয়ে গেল 4 লিটার। আর দেখি, করো 60 নম্বরেরটা, 60টা করে নি। করো তোমরা, পড়ো, করে আরামসে করো, সবই তো করে দিলাম, এটা করো। দেখো কি বলা হচ্ছে, যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একজন ব্যক্তি একটি এক্সপ্রেস ট্রেন তাকে স্যার 15 250 মিটার সেকেন্ডে হবে ক্রস ওটা। করে। হুম, 250 মিটার 15 সেকেন্ডে ক্রস করছে। কোনো একজন ব্যক্তিকে ক্রস করছে মানে ট্রেন নিজের লেন্থ ক্রস করছে 15 সেকেন্ডে। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিলোমিটার/আওয়ারে হয়, 60 কিলোমিটার/আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ড করে নিচ্ছি। তাহলে 60 × 5/18 করে নিলাম, তাহলে আমরা দেখলাম মিটার পার সেকেন্ড হয়ে গেল স্পিড।
15 সেকেন্ডে ক্রস করছে, তার মানে 15 সেকেন্ডে যেটা যাবে ডিস্টেন্স ওটাই হবে তার ট্রেনের লেন্থ। তাহলে ডিস্টেন্স ইকুয়ালস টু আমরা স্পিড ইন্টু টাইম জানি। স্পিড কত 60 ইন্টু 5/18, আর টাইম কত আমি 15 পেয়ে গেলাম। এবার কাটাকুটি করে দেখা যাক কি হয়। তাহলে 6 দিয়ে কাটলাম, 6 3 18, 6 10 60, 3 দিয়ে কাটলাম 5 পেলাম, 5 5 25 মানে 250, টোটাল 250 মিটার ট্রেনের লেন্থ হয়ে গেল। এবার এক দুটো রাখলাম, তোমরা এটা করবে, যেটা ডাউট থাকবে আমাকে জিজ্ঞেস করবে। আজকে এটুকুই থাক।